কুমিল্লার বিএনপি নিয়োজিত জেলা প্রশাসক এক বক্তৃতায় শুধুমাত্র কুমিল্লা জেলাতেই অবৈধভাবে ক্ষমতা দখলকারী বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ আর আসিফ মাহমুদ সজীব ভুইয়ার 25 কোটি টাকা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন। অভিযুক্তরা বলছেন টাকা তারা নিজের জন্য নেননি, আমরাও বলি নিজের জন্য তো নেননি, কিন্তু সেই টাকা দিয়ে তারা কি করেছেন তার হিসেব জনগণকে মিলিয়ে দিতে হবে তো নাকি? আর নির্বাচিত প্রতিনিধি না হয়েও কোন যোগ্যতায় তারা রাষ্ট্রের টাকা নিজেদের নামে বরাদ্দ নেন? এই ক্ষমতা তাদেরকে কে দিল? জনগণ কি তাদের কানে কানে গিয়ে বলেছিল যে 17 বছর আমাদের জন্য কিছুই করেননি শেখ হাসিনা, এবার আপনারা আমাদের জন্য কিছু একটা করেন বাবারা? কি বলেছিলেন কুমিল্লাবাসী? সাধারণ মানুষ সেটা বলে ভোটের মাধ্যমে। যখন এই হাসনাত আসিফরা টাকা নিয়েছে তখন কোন নির্বাচন হয়েছিল বলে জানা আছে আপনাদের? আমার জানা নেই। তাহলে তারা কেন টাকা নিলেন? আর শুধু হাসনাত আসিফ মিলে যদি 25 কোটি টাকার বাটোয়ারা করে থাকে একাই, তাহলে সারা দেশে তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র নেতা বা এনসিপির নেতারা সব মিলিয়ে কত টাকা হাফিস করে দিয়েছে বলেন তো? আসুন একটু হিসাব করে দেখা যাক। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বিতর্কে টাকা ব্যক্তিগত পকেটে গেছে কি যায়নি সেটি মূল প্রশ্ন নয়। মূল প্রশ্ন হচ্ছে ক্ষমতার উৎস কোথায় ছিল তাদের। গণতান্ত্রিক রাষ্ট্রে উন্নয়ন বরাদ্দের বৈধতা আসে জনগণের ভোট থেকে। একজন এমপি, একজন উপজেলা চেয়ারম্যান, একজন মেয়র জনগণের ভোটে নির্বাচিত হয়ে উন্নয়নের দাবি করতে পারেন, তারা টাকা বরাদ্দ নেন এবং সেই টাকা 9-6 করেন না তা তো নয়, 9-6 করেন, কিন্তু জনগণের নামেই করেন। কিন্তু 2024 সালের পর যে রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছিল সেখানে হাসনাত আব্দুল্লাহ কিংবা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কেউই জনগণের ভোটে তখন নির্বাচিত ছিলেন না। তবুও তারা এমন এক অবস্থানে চলে গেছিলেন যেখানে জেলা পরিষদ কেন, ইউনুস, বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক বললেই তাদেরকে টাকা দিয়ে দিত। প্রশাসন, মন্ত্রণালয়, এমনকি আমলাতন্ত্র তাদের নির্দেশকে প্রায় সরকারি নির্দেশ হিসেবে বিবেচনা করত, কারণ তাদের হাতে AK-47 ছিল। তারা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে, ফলে তাদের যে সন্ত্রাসী ইমেজ, সেই ইমেজের কাছে ভীত হয়ে সবাই টাকা দিয়ে দিত। কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়ার বক্তব্য থেকে যে তথ্য বেরিয়ে এসেছে তাতে দেখা যাচ্ছে একটি জেলার মধ্যেই 17টি উপজেলার মধ্যে 2টি উপজেলা মাত্র বিপুল পরিমাণ বিশেষ বরাদ্দ পেয়েছে। কাকতালীয়ভাবে সেই 2 উপজেলা আবার 2 প্রভাবশালী ছাত্র নেতার নিজ নিজ এলাকা। এখন হাসনাত বলতেই পারেন যে তিনি ব্যক্তিগতভাবে টাকা নেননি, আসিফও বলতে পারেন উন্নয়ন কাজের জন্য বরাদ্দ হয়েছে, কিন্তু প্রশ্ন হলো কুমিল্লার বাকি 15টি উপজেলা কি উন্নয়নের যোগ্য ছিল না? ছিল তো, তারা পায়নি কেন? আরো মজার বিষয় হচ্ছে যারা নিজেদের পরিচয় দিতেন বৈষম্য বিরোধী নেতা হিসাবে তারাই প্রথম সুযোগে বৈষম্যের রাজনীতি করেছেন বলে অভিযোগ উঠছে, কারণ তারাই বাকি 15টি উপজেলাকে বৈষম্য করে নিজেদের উপজেলার সমস্ত টাকা পয়সা নিয়ে নিয়েছেন। বাংলাদেশের সবচেয়ে দরিদ্রতম জেলাগুলো মাদারীপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, নেত্রকোনা বা চাঁপাইনবাবগঞ্জ নয়, বরাদ্দ গেছে তুলনামূলকভাবে সমৃদ্ধ কুমিল্লার নির্দিষ্ট 2 এলাকায়। এমনকি কুমিল্লার ভেতরেও যেসব উপজেলা পিছিয়ে রয়েছে সেগুলোর পরিবর্তে বরাদ্দ গেছে রাজনৈতিকভাবে সুবিধাজনক জায়গায়। তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনের নৈতিক ভিত্তিটা কোথায় থাকলো বলুন? আসলে নৈতিক ভিত্তি বলতে কিছু ছিল না। এখন আসুন আরো বড় বড় প্রশ্নে যাই। যদি শুধুমাত্র কুমিল্লায় 2 জন নেতার নাম ঘিরে 25 কোটি টাকার বিতর্ক তৈরি হতে পারে, তাহলে সারা দেশে কি হয়েছে? 2024-25 সালে তথাকথিত আন্দোলনের সঙ্গে যুক্ত শত শত সমন্বয়ক, সহ সমন্বয়ক, জেলা প্রতিনিধি, উপদেষ্টা, এনসিপি সংগঠক এবং তাদের ঘনিষ্ঠ জনদের প্রশাসনিক প্রভাব ছিল অটুট। বললাম না, ভয়ের কথা, ভীত হয়ে জেলা প্রশাসক সব বিলিয়ে দিয়েছেন। বিভিন্ন মন্ত্রণালয়, জেলা প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা উন্নয়ন প্রকল্পে তাদের সুপারিশ কার্যকর হয়েছে বলে অসংখ্য অভিযোগ এসেছে। তাহলে প্রশ্ন ওঠে, কুমিল্লা কি ব্যতিক্রম নাকি কুমিল্লা একটি নমুনা? ঘটনাগুলো পাশাপাশি যদি সাজান তাহলে একটি ভয়ঙ্কর চিত্র আপনি দেখতে পাবেন। এনসিপির যুগ্ম সচিব সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল, মনে আছে আপনাদের?
আসিফ মাহমুদের এপিএস এর কথা মনে আছে, যে এপিএস কে নিয়ে অভিযোগ উঠেছিল, বিভিন্ন নিয়োগ বদলি বাণিজ্যের অভিযোগ এসেছিল। ডিসি বদলিতে শত শত কোটি টাকার বাণিজ্য হয়েছে। ইউএনওর বদলিতে, ইউএনওর নিয়োগে সার্জিস আলমের সেই বিলাসী গাড়ি বহরের কথা মনে আছে? দুদক চেয়ারম্যানের সঙ্গে শীর্ষ এই নেতাদের গোপন বৈঠকের কথা মনে আছে আপনাদের? আবার দেখুন, জ্বালানি খাতে যার কোনো অভিজ্ঞতা নেই, সেই বিদ্যুৎ খাতে রাফে সালমান রিফাতকে ঘিরে অভিযোগ এসেছে যে তিনি অভিজ্ঞতা ছাড়াই গুরুত্বপূর্ণ পদে বসে বিতর্কিত কয়লা আমদানির প্রক্রিয়ায় প্রভাব খাটিয়েছেন এবং সেখান থেকে সরিয়ে নিয়েছেন প্রায় 1000 কোটি টাকা। এক একটি ঘটনা আপনার কাছে আলাদা মনে হতে পারে, কিন্তু সবগুলো একসঙ্গে রাখলে একটি প্যাটার্ন স্পষ্ট হয়ে ওঠে। এই প্যাটার্নটি হলো ক্ষমতা দখল করে দখলের পর জবাবদিহিহীন, একেবারেই কারো কাছে জবাবদিহিহীন, 9/6 শুধু নয়, পুকুর চুরি শুধু নয়, সাগর চুরি হয়েছে এই প্রশাসনের প্রভাব বিস্তারের মাধ্যমে। সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে যাদের বিরুদ্ধে একসময় দুর্নীতির বিরুদ্ধে বিপ্লবের ভাষণ শোনা যেত, তারাই আজ নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাখ্যা দিচ্ছেন। একসময় বলা হয়েছিল পুরনো রাজনৈতিক বন্দোবস্ত ভেঙে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করা হচ্ছে, কিন্তু 2 বছরেরও কম সময়ে আমরা দেখতে পেলাম যে সেই তথাকথিত নতুন রাজনীতির ভেতরেই পুরনো রোগগুলো বাসা বেঁধেছে। ক্ষমতার কাছাকাছি যাওয়া, প্রশাসনের উপর প্রভাব বিস্তার, নিজেদের এলাকায় বিশেষ সুবিধা আদায়, পদ পদবি ব্যবহার করে রাজনৈতিক নেটওয়ার্ক গড়ে তোলা, ডিসি এসপি বদলির সমস্ত টাকা পয়সার বাণিজ্য করা, সবকিছু আপনার পরিচিত দৃশ্য মনে হবে। হাসনাত আব্দুল্লাহ বলছেন টাকা 42টি প্রকল্পে খরচ হয়েছে। খুব ভালো কথা, তাহলে সেই 42টি প্রকল্পের পূর্ণাঙ্গ নিরীক্ষা হোক। আসিফ মাহমুদ বলছেন উন্নয়ন হয়েছে। খুব ভালো কথা, তাহলে প্রকল্প ভিত্তিক ব্যয়ের তালিকা, টেন্ডার প্রক্রিয়া, কাজের মান, অর্থ ছাড়ের নথি এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া প্রকাশ করা হোক। জনগণ জানুক কিভাবে কার সুপারিশে কোন আইনি ক্ষমতায় এই বরাদ্দগুলো দেওয়া হয়েছিল। কারণ সমস্যাটা 25 কোটি টাকার নয়, শুধু সমস্যাটা হলো রাষ্ট্র পরিচালনার দর্শন। যদি ভোটারবিহীন প্রভাবশালী রাজনৈতিক কর্মীরা নিজেদের এলাকার জন্য কোটি কোটি টাকা বরাদ্দ আনতে পারেন, তাহলে আগামী দিনে যে কেউ এই একই কাজ করে নৈতিক ভিত্তি পেয়ে যাবে। সবচেয়ে বড় কথা, নির্বাচনের আগে এসব টাকা খরচ করে তারা নির্বাচনের নামে যে প্রহসনটি হয়েছে 12ই ফেব্রুয়ারি, সেইখানে তারা পার পেয়ে গেছে। তারা বলেছে আমরা নির্বাচন ছাড়াই এত টাকা এনেছি, নির্বাচনের পর আমরা কি করব বলেন? আপনার কাছে প্রশ্ন শুধু হাসনাত আর আসিফকে নিয়ে নয়, প্রশ্ন হলো কুমিল্লায় যদি, শুধুমাত্র কুমিল্লার 2টো উপজেলায় যদি 25 কোটি টাকার গল্প বের হয়, তাহলে দেশের 64 জেলায় গত 2 বছরে কত শত কোটি টাকার গল্প এখনো চাপা পড়ে আছে বলেন? আর সেই গল্পগুলো সামনে এলে তথাকথিত বৈষম্য বিরোধী রাজনীতির মুখোশের আড়ালে প্রকৃত চেহারাটা কতটা ভয়ঙ্কর হয়ে উঠবে ভাবতে পারেন একবার? জনগণ এখন সেই উত্তরটাই জানতে চায়। কিন্তু সমস্যা হলো তারেক রহমান ওই ইউনূস সরকারের বর্ধিত সরকার, তারা সেটি নিয়ে কাজ করবে না। তারা এখন আওয়ামী লীগ নিয়ে পড়ে আছে। থাকতে দেন, ওদের আওয়ামী লীগ নিয়ে পড়ে থাকতে দেন, দেখা যাক কি হয়। ভালো থাকবেন সবাই। হাসনাত আসিফ তারা মূলত কত কোটি টাকা নিয়েছেন কিংবা মেরেছেন? কেউ বলছেন 25 কোটি টাকা, কেউ বলছেন 250 কোটি টাকা করে। এনসিপির শীর্ষ বেশ কয়েকজন নেতা অন্তত 250 কোটি টাকা করে মারার তথ্য প্রমাণ তার কাছে রয়েছে। সব মিলিয়ে এনসিপির জন্য খুব একটা ভালো সময় যাচ্ছে না। কুমিল্লা জেলা যে পরিষদের প্রশাসক, সেই প্রশাসক রীতিমতো বোমা ফাটিয়ে দিয়েছেন, হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন। হাসনাত 10 কোটি, আসিফ 15 কোটি টাকা জেলা পরিষদের ফান্ড থেকে, রাজস্ব খাত থেকে নিয়েছেন। সেই টাকা তারা কি করেছেন সেই প্রশ্ন উঠেছে। যদিও এরই মাঝে হাসনাত এবং আসিফ দুজনই গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। আসিফ কিছুক্ষণ আগে ভিডিও বার্তা ফেসবুকে লাইভ পর্যন্ত করেছেন এবং লাইভে কি কথা বলছেন সেটাও ইন্টারেস্টিং। সব মিলিয়ে বোঝার চেষ্টা করব হাসনাত আসিফের বিরুদ্ধে এত কোটি কোটি টাকা মেরে দেওয়ার অভিযোগ কেন আসছে।
থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। বলছিলাম হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা। কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক তিনি যে বোমা ফাটানো তথ্য দিলেন সেটা রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে রাতে। এই ভিডিও যখন করছি তার আগে কিছুক্ষণ আগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে এটা নিয়ে লাইভও করেছেন। কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক কি বলছেন অ্যাকচুয়ালি এই শিরোনামটা দেখলেই বোঝা যাবে। সেখানে আমরা দেখছি যে বলতে আসিফ ও হাসনাত জেলা পরিষদ তহবিল থেকে 25 কোটি টাকা নিয়েছেন। জেলা পরিষদের তহবিল থেকে তারা কেন টাকা নেবেন? তারা আসলে কে? টাকা নেয়ার কে? হাসনাত এবং আসিফ তারা দুজন কেন টাকা নিয়েছেন? হাসনাত তো উপদেষ্টা ছিলেন, মানে হাসনাত না, আসিফ তো উপদেষ্টা ছিলেন, হাসনাত তো কিছুই ছিলেন না। তাহলে হাসনাত কেন টাকা নেবেন? আর উপদেষ্টা থাকলেই কি জেলা পরিষদ থেকে টাকা নেওয়া যায়? কি বলছেন তারা? প্রথমে আমরা জেনে দেখার চেষ্টা করি যে এই কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক তিনি কি বলছেন। তিনি বলছেন যে কুমিল্লা জেলা প্রশাসক মানে জেলা পরিষদের প্রশাসক তিনি বলছেন মোস্তাক মিয়া তার নাম, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে মোট 25 কোটি টাকা নিয়েছেন রাজস্ব তহবিল থেকে। এর মধ্যে আসিফ 15 কোটি এবং হাসনাত 10 কোটি টাকা নিয়েছেন বলে তিনি দাবি করেছেন। আজকে যে অনুষ্ঠান ছিল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী 45তম শাহাদত বার্ষিকী, সেই অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন সমন্বয়করা বিভিন্ন জায়গায় লুটপাট ও নানা ধরনের অপকর্ম করেছে, তাদের মধ্যে সততা ছিল না। তিনি আরও বলেছেন আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের দায়িত্ব আমাদের কাঁধে এসে পড়েছে, এই দায়িত্ব আমাদের সঠিকভাবে পালন করতে হবে। এই যে বোমা ফাটানো মন্তব্য তিনি করলেন এবং তথ্য দিলেন, এই তথ্য কিন্তু হাসনাত কিংবা আসিফ কেউই অস্বীকার করছেন না। অর্থাৎ এই টাকাটা তারা যে নিয়েছেন এটা অস্বীকার করছেন না, কিন্তু যেটা বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে এই টাকা জনস্বার্থে জনগণের কল্যাণে ব্যবহার করা হয়েছে। কিন্তু আমরা জানি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা থাকাকালীন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার প্রভাব এবং ক্ষমতা ব্যবহার করে তার থানা মুরাদনগর, সেই মুরাদনগরের জন্য 450 কোটি টাকা বরাদ্দ নিয়েছিলেন তিনি। এছাড়া হাসনাতের উপজেলা সেখানে দেবিদ্বার, সেখানে তিনি প্রায় 350 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। হাসনাত এবং মানে আসিফের ওখানেই নির্বাচন করার কথা ছিল, হাসনাত করেছেন কিন্তু আসিফ করেননি। সমালোচনা ছিল যে ওই নির্বাচনে নিজেদের প্রভাব বিস্তার করার জন্যই এই সরকারি বরাদ্দ দেয়া, যেন তারা এলাকায় বলতে পারেন দেখো আমরা নির্বাচিত হওয়ার আগেই সরকারি বরাদ্দ আনতে পারছি তোমাদের জন্য, নির্বাচিত হলে তো আমরা তোমাদের জন্য কি করতে পারবো সেটা খুব সহজেই বুঝতে পারো। হাসনাত যেটা বলছেন সেটা নিয়ে প্রথম আলো একটা নিউজ করেছে এরই মাঝে। সেখানে প্রথম আলোর এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে 10 কোটি টাকা নেয়ার অভিযোগ, উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেয়া হয়নি। হাসনাত আব্দুল্লাহ তিনি বলেছেন যে মানে যে বাজেটের বরাদ্দ সেটা আমাকে দেয়া হয়নি। মোস্তাক মিয়ার যে অভিযোগ সেই অভিযোগ সম্পর্কে তিনি বলেছেন এবং তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে এটা যথাযথভাবে উপজেলার বরাদ্দ উপজেলাতেই ব্যয় করা হয়েছে। এই কথা তিনি যখন বলছেন তখন আমরা দেখছি যে আরেকটি গণমাধ্যম সমকাল নিউজ করেছে। সমকালের এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে অভিযোগের বিষয়ে আসিফ হাসনাত 2 উপজেলার উন্নয়নে ওই টাকা বিধি মোতাবেক ব্যয় করা হয়েছে। অর্থাৎ তারা দুজনই বলছেন যে 2 উপজেলার উন্নয়নে সেটা বিধি মোতাবেক ব্যয় করা হয়েছে। তো বিধি মোতাবেক ব্যয় করার এখতিয়ার তাদেরকে কে দিল সেটাও তো প্রশ্ন আসবে। হু ইজ হাসনাত আব্দুল্লাহ? তার তো কোনো রাইটস নাই উপজেলার সরকারি টাকা সেটা বিধি মোতাবেক মানে ব্যবহার করা কিংবা খরচ করা, যদি তিনি করে থাকেন, যদি মানে করা হয়েও থাকে, তাহলে কোন কর্তৃপক্ষ কিভাবে এই টাকা খরচ করলো সেটার হিসাব নিকাশ জাতির কাছে পরিষ্কার করলেই তাদের বিরুদ্ধে এই অভিযোগটা তারা হয়তো মিথ্যা হিসেবে প্রমাণ করতে পারবেন। ততদিন পর্যন্ত হয়তো আমাদেরকে অপেক্ষাই করতে হবে। এই কথা যখন আমরা বলছি তখন আমরা একটু চলে যেতে চাই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ফেসবুক লাইভে। তিনি ফেসবুক লাইভ করেছেন বলা যায় যে রাত 10টার পরে। সেই
ফেসবুক লাইভের শিরোনাম তিনি দিয়েছেন, আপনাদের জন্য একটা স্ক্রিনশট দেখাতে চাই, সেই স্ক্রিনশটটা দেখে নিন। শিরোনাম দিয়েছেন 9,30,000 কোটি টাকা নিয়ে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ... বিস্ময় চিহ্ন। অর্থাৎ এই শিরোনাম দিয়ে তিনি যেটা বলতে চেয়েছেন লাইভে সেটা হচ্ছে যে আমার নামে যে কথা বলা হয়েছে যে আমি 15 কোটি টাকা নিয়েছি, এটা যদি বলা যায় তাহলে তারেক রহমান 9,30,000 কোটি টাকার যদি উন্নয়ন করেন সেটাও বলা যায় যে এই টাকাটা তারেক রহমান নিয়ে গেছেন। এই যুক্তি উপস্থাপন করে তিনি বলছেন যে এটা যেমন তারেক রহমানের বেলায় বলাটা তার জন্য সম্মানহানির ব্যাপার এবং এটা আইনি ব্যাপার, তিনি চাইলেই সম্মানহানির মামলা করতে পারেন। আমার ক্ষেত্রে বলাটাও এটা সম্মানহানির ব্যাপার। অর্থাৎ এই ব্যাপারটা তিনি বলছেন, মানে ওই ঘুরিয়ে পিছিয়ে কথাটা ওই একটাই যে উপজেলার বরাদ্দ উপজেলার কাজেই লেগেছে, সেটা যথাযথভাবে ব্যয় করা হয়েছে। কিন্তু ব্যয় করা হয়েছে কোন খাতে ব্যয় করা হয়েছে, কিভাবে ব্যয় করা হয়েছে, সেই ব্যয় করার এখতিয়ার তার আছে কিনা, টাকা নেয়ার এখতিয়ার তার আছে কিনা, তারা দুজন টাকা নিয়েছেন এই কথা কেন কুমিল্লার জেলা পরিষদের প্রশাসক অভিযোগ করছেন, এই প্রশ্নগুলোও কিন্তু আসবে। আবার এই প্রশ্নগুলো যখন আসবে তখন আমরা দেখছি যে বাগসাসের নেতা অপু, সেই অপু অভিযোগ করছেন, ভয়াবহ অভিযোগ। একটা পত্রিকার সঙ্গে তিনি আজকাল প্রতিদিন এই পত্রিকার সঙ্গে তিনি সাক্ষাৎকারে ভয়াবহ বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি মন্তব্য করেছেন হাসনাত সার্জিস কোটি কোটি টাকা বিটকয়েনে রেখেছে, এরকম মন্তব্য করেছেন। অর্থাৎ বলেছেন যে হাসনাত সার্জিস তারা 200-250 কোটি টাকা বিটকয়েনে ট্রান্সফার করে মেরে দিয়েছে সরকারের টাকা, এই প্রমাণ তার কাছে আছে, এরকম বক্তব্য দিচ্ছেন। বাগসাস এই নেতা অপু তিনি যখন এই কথা বলছেন, তিনি তার বক্তব্য যেহেতু অন্য একটা পত্রিকাতে সাক্ষাৎকার দিয়েছেন সেহেতু মানে সেটা কপিরাইট ইস্যু হবে, কিন্তু আপনাদের জন্য যে কথা তিনি বলেছেন সেই কথা দিয়ে একটা স্ক্রিনশট দেখাতে চাই আমরা। সেই স্ক্রিনশটটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে তিনি এই বক্তব্য দিচ্ছেন একটা গণমাধ্যমের সঙ্গে। দেখে নিন সেটা। অপু যে ভয়াবহ অভিযোগ করেছেন, তিনি অন্তত 3 জনের নাম নিয়েছেন, হাসনাত, সার্জিস এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সার্জিস ব্যাপারে বলেছেন এত টাকা সে পেল কোথায়, হাসনাতের ব্যাপারে বলেছেন 250 কোটি টাকা, এবং এখানে তিনি বিটকয়েনের কথা বলেছেন এবং সেই সব মানে কারেন্সি কিংবা টাকার মাধ্যম ব্যবহার করা হয়েছে যেগুলো সাধারণত গোয়েন্দা জালে পড়ে না কিংবা গোয়েন্দারা সেগুলো খুঁজে পেতে হিমশিম খেয়ে যায়। তাহলে আমরা কোনটা ধরে নেব যে হাসনাত, আসিফ, সার্জিসরা 250 কোটি টাকা মেরেছেন কিংবা সেগুলো অপব্যবহার করেছেন, নাকি ওই 25 কোটি টাকা, কিভাবে ধরে নেব, নাকি এই ব্যাপারগুলো আদতেই মিথ্যা ব্যাপার? এর আগেও আমরা দেখেছিলাম যে গুলশানে ওই সাবেক এমপি শাম্মীর বাসায় চাঁদাবাজির ঘটনায় অপু একটা বিস্ফোরক মন্তব্য করেছিলেন এবং সেই চাঁদাবাজির সঙ্গে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এর পেছনে রয়েছে এরকম বক্তব্য, ভিডিও বার্তা মানে সেই সময়ই দিতে দেখেছিলাম আমরা। সব মিলিয়ে আদতে হচ্ছেটাকে, যে অভিযোগগুলো আসছে সেই অভিযোগগুলোর কি বিন্দুমাত্র কোনো বাস্তবতা নেই কিংবা সত্যতা নেই? এগুলো কি আজগবি কথা হচ্ছে, নাকি অনেক সত্যের ভিড়ে কিছু কিছু সত্য এখন বেরিয়ে আসতে শুরু করেছে? যে কারণেই আমরা বারবার বলি যে প্রফেসর ইউনূসের আমলে যেটা হয়েছে সেই কর্মকাণ্ডের কারণেই 2024-এর 5 আগস্টে পরাজিত হওয়া আওয়ামী লীগ এত দ্রুত কামব্যাক করার শক্তি ফিরে পেয়েছে এবং অনেকে বলছেন প্রফেসর ইউনূস সরকারের আমলের চাইতে হাসিনার আমলটা অনেক ভালো ছিল। এই যে বলা, এই যে বক্তব্য, এই যে মন্তব্য, এটা যে প্রফেসর ইউনূস সরকার এবং তার মানে উপদেষ্টা, সমন্বয়ক, তার নিয়োগদাতা, তাদের জন্য প্রচণ্ড অপমানজনক, সেটা যদি তারা বুঝতে পারেন কিংবা আমরা সবাই বুঝতে পারি তাহলেই হয়তো সমাধান আমরা খুঁজে পাবো। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মন্তব্য